ওয়েলকাম ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ কৈলাস। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে, প্রায় আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা এক্সপেক্টেড কাট অফ ভিডিও দিয়েছিলাম, যেখানে প্রাইমারি টিচার ইন্টারভিউ 2025-এ যে সমস্ত প্রার্থীরা অপেক্ষায় রয়েছে যে আমাদের যে এক্সপেক্টেড কাট অফ দেওয়ার পর সেখানে আমি তোমাদের জেনারেল, এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি, প্যারা টিচার এবং পরবর্তীতে সমস্ত কিছু সম্পর্কে আমি পুরোপুরিভাবে বিশ্লেষণ করেছিলাম এবং কিছু খামতি ছিল সেটা পরবর্তী ভিডিওয়ে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আজকে আমি তোমাদের একটি ফাইনাল, এক্সপেক্টেড নয়, এটা হচ্ছে ফাইনাল কাট অফ ভিডিও, যেখানে 2022 সালে বিশেষ করে টেট পাস যারা রয়েছে, 2023 সালে টেট পাস এবং 2014-17 সালে প্রাইমারি টিচার নিয়োগ পাওয়ার জন্য যারা টেট পাস করে অধীর অপেক্ষায় বসে আছো যে আমাদের কাঙ্ক্ষিত নিয়োগটা কবে সম্পন্ন হবে। তো আমি তোমাদের বলে রাখছি যে হয়তো আমাদের প্রসেসটা ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং নতুন বছরের শুরুতে আমাদের কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা কিন্তু প্রবল চান্স রয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমাদের ইন্টারভিউ যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে, অর্থাৎ হয়তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে। পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে 6 পেজ থেকে নতুন করে নয়, ওখানে যেখান থেকে স্টপ হয়েছিল তারপর থেকে কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওটায় অনেক আমি তোমাদের লাইক পেয়েছিলাম, অনেক কমেন্ট পেয়েছিলাম এবং অনেক ভিউ পেয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কিছুদিন পর, অর্থাৎ আমাকে সময় দেওয়া হোক, আমি 15 থেকে 16 দিন পর কিন্তু আমি তোমাদের একটা ফাইনাল কাট অফ ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত যে তোমাদের চাহিদা সেটা কিন্তু পূরণ করতে চলেছি। আমি বিশেষত প্রায় 8 থেকে 9,000 জনের সাপোর্ট পেয়েছি এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এই কাট অফ ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আমি তোমাদের কাট অফ ভিডিওটা ফাইনাল কাট অফ ভিডিও দেওয়ার আগে তোমাদের কাছে আমি কিছু জিনিস আগে ইনফরমেশান তোমাদের দিতে চাই যে এর আগের পূর্বে কী হয়েছিল। দেখো, 2014 টেট আমরা সকলে জানি, সেখানে 2016 সালে রিক্রুটমেন্ট হয়, প্রায় 43,000-এর মতো রিক্রুটমেন্ট হয়েছিল। 2017 সালে তারা জয়েন পেয়েছিল এবং তাদের যদি আমরা কাট অফ দেখি তাদের ক্ষেত্রে কিন্তু তখন জেলা ওয়াইজ কাট অফ হয়েছিল। তাহলে সেটার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম একটা পরিষ্কার ধারণা কিন্তু খুঁজে পাই না। পরবর্তীতে যখন রিক্রুটমেন্ট হয় 16,500 ভ্যাকেন্সিতে, 2020 সালে প্রসেস শুরু হয় এবং 2021 সালে তারা স্কুলে জয়েন করে। তো সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের ধারণা কিন্তু তৈরি হয়। তখন কিন্তু আমাদের কিন্তু জেলা ওয়াইজ কাট অফ কিন্তু তৈরি হয়নি, সেখানে একটাই কাট অফ হয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা সকলে জানো যে 13,000 সামথিং 13,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। কারণ সেখানে 3929 অর্থাৎ পুরোপুরিভাবে 16,500 কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি। 3929 অর্থাৎ প্রায় 4,000-এর কাছাকাছি কিন্তু বাকি ছিল। তাহলে সেখানে 12,000 থেকে 12,500 ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল 2021 সালে। তো তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করেছিল প্রায় 36,000-এর কাছাকাছি। তাহলে 36,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছিল এবং ভ্যাকেন্সি ছিল 16,500, কিন্তু পুরোপুরি পদ কিন্তু পূরণ হয়নি। সেখানে পূরণ হয়েছিল প্রায় 12,500 থেকে 13,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পূরণ হয়েছিল। তো আমরা ধরতে পারি 12,500 মতো ভ্যাকেন্সি কিন্তু পূরণ হয়েছিল। তাহলে 12,500 আর এদিকে তোমার ক্যান্ডিডেট 36,000-এর মতো, কিন্তু সেখানে কিন্তু আবার কিছুজন বাদ গিয়েছিল। মানে বেশিরভাগ ক্ষেত্রে ততটা বাদ যায়নি, কারণ তখন তোমার বিএডও অ্যালাউ ছিল এবং এনআওএসও অ্যালাউ ছিল এবং 24 মাসের যারা রেগুলার ডিলার তারা তো ভ্যালিড ছিলই এবং তাদের ম্যাক্সিমাম কিন্তু চাকরি পেয়ে গেছিলো 2016 সালের রিক্রুটমেন্টে। তাহলে সেখানে প্রার্থী বলতে যারা তোমার ট্রেনিং, অ্যাকচুয়ালি ট্রেনিং যাদের সম্পন্ন হয়েছিল, এবারে সেই রিক্রুটমেন্টে তো তোমার অনেক কিছু ব্যাপার ছিল। সেখানে কিন্তু ট্রেনিং মানে ম্যাক্সিমাম যাদের হয়েছিল পুরোপুরিভাবে এবং পর্যাপ্ত ডিএলএড মানে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড মানে প্রার্থীও কিন্তু পাওয়া যায়নি। সেই কারণে সেখানে কিন্তু বিএডদের একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং এনআরসদেরকেও সুযোগ দেওয়া হয়েছিল 2018 সালের যেটা এনসিটির গাইডলাইন অনুযায়ী। তো তোমরা সকলেই জেনেছো যে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, 2021 সালে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং সেখানে আমাদের কাট অফ যদি দেখি তাহলে সেখানে কাট অফটা হচ্ছে কি এরকম যে সেখানে জেনারেলদের কাট অফ গিয়েছিল। তাহলে আমি তোমাদের কি বলছি যে 12,000 থেকে 12,500 ভ্যাকেন্সি মানে
অ্যাকচুয়াল ছিল 16,500, কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে প্রায় 12,500 মতো। কথাটা শুনবে, 12,500 মতো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। বাকি 3929 কিন্তু এটা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, মানে 16,500 পুরোপুরি কিন্তু ভ্যাকেন্সি পূরণ হয়নি। সেখানে 12,500 কিছু বেশি, 12,500 কিছু বেশি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো ক্যান্ডিডেট ছিল 36,000 মতো, কিন্তু তাদের মধ্যে সবাই কিন্তু ট্রেনিং প্রাপ্ত না হওয়ার কারণে কিন্তু অনেকে ছিটকে গিয়েছিল। তো ছিটকে যাওয়ার মূল কারণ কিন্তু এটাই, তাদের কিন্তু পর্যাপ্ত ট্রেনিং কিন্তু ছিল না। 2018 সালের গাইডলাইনে অনুযায়ী তারা কিন্তু টেট পাসের সাথে সাথে তারা কিন্তু ট্রেনিংও কমপ্লিট করতে হতো। তো সেই ব্যাপারে অনেক ফলস কিন্তু প্রার্থী বাদ গিয়েছিল। বাদ যাওয়ার পরে প্রায় সেটা 36,000 থেকে প্রায় 24 থেকে 25,000 নেমে এসেছিল। অর্থাৎ সেখানে রিক্রুটমেন্টটা হয়েছিল 2:1 অনুপাতে। ভালো করে কথাটা শুনবেন, সেই রিক্রুটমেন্টটা হয়েছিল 2:1 অনুপাতে। সেখানে ম্যাক্সিমাম ডিএলএড প্রার্থী যত যা ছিল পেরিয়ে গেছিলো, এবং বিএড এবং এনআইএস তারাও কিন্তু যারা কাট অফ ক্লিয়ার করেছে তারা কিন্তু চাকরি পেয়ে গেছিলো। তো তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কাট অফটা কেমন ছিল, সেক্ষেত্রে 2020 সালের রিক্রুটমেন্টের জেনারেলদের কাট অফ ছিল 29 পয়েন্ট সামথিং, 29 পয়েন্ট সামথিং। তাদের কিন্তু 29-এর কিছু বেশি কিন্তু ছিল, 29 প্লাস তাদের কিন্তু জেনারেলদের কাট অফ ছিল। ওবিসি দের কাট অফ ছিল, ওবিসি যারা বি প্রার্থী তাদের কাট অফ ছিল 28.23 বা 28.23 বা 28 প্লাস ছিল। ওবিসি এদের ছিল 27 সামথিং, 27 ওবিসি এ। এবং যারা এসসি ছিল তাদের কিন্তু কাট অফ ছিল 25.4, 25 প্লাস, মানে 25 প্লাস ছিল তাদের। এটা হচ্ছে ম্যান কাট অফ। হ্যাঁ, আর পিডাব্লিউডি এবং প্যারা টিচার, এসটি, এই সমস্ত এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান যারা ছিল তাদের কিন্তু সবারই অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো। তো এটা আমরা জেনেছিলাম একটা আরটিআই কপি থেকে, সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো সেখানে জেনারেলদের কাট অফ ছিল 29, ওবিসি বি 28, ওবিসি এ ছিল 27 এবং এসসি ছিল 25। আর বাকিগুলা যেগুলা ছিল সেগুলা কিন্তু পুরোপুরিভাবে চাকরি তাদের কিন্তু সুনিশ্চিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাদের কিন্তু কোনো রকম কাট অফ ছিল না। কাট অফ ছিল কিন্তু সেই কাট অফ তারা ক্লিয়ার করে পরবর্তীতে আবার কনভার্টেশন হয়ে কিন্তু তারা পুরোপুরি সবাই কিন্তু পেয়ে গেছিলো চাকরি, কিন্তু অলরেডি তারা পেয়ে গেছিলো। তো এইটাই ছিল 2020 সালের রিক্রুটমেন্টে। পরবর্তীতে যখন 2022 সালের রিক্রুটমেন্ট হয়, যেখানে 2014 এবং 2017দেরকে নিয়ে, তো যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 2024 সালে, সেখানে ভ্যাকেন্সি ছিল 11,765। প্রথম ক্ষেত্রে পূরণ হয় 9,533, যেটা 2023 সালে 2023 সালে ইন্টারভিউ শুরু হয়েছিল। 2022-এ নোটিফিকেশন ছিল এবং 2023 সালটায় পুরো ইন্টারভিউ হয়েছিল। 2024 সালে ফেব্রুয়ারি মাসের দিকে 9,533টি সিটের নিয়ে যে প্যানেলটা প্রকাশ হয়, সেইখানে জেনারেলদের ম্যান কাট অফ ছিল 33.099। ঠিক আছে বন্ধুরা, শুনতে পাচ্ছেন? 33.099। এবং ওবিসিদের কাট অফ ছিল 32.110। এসসিদের কাট অফ ছিল 27.4, এসটিদের কাট অফ ছিল 24 প্লাস। পিডাব্লিউডি, তারপরে এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি, এগুলার কিন্তু কোনো নির্দিষ্ট কাট অফ ছিল না। এক্স সার্ভিসম্যান এরা কিন্তু সবাই, এদের চাকরি হয়ে গেছিলো। পরবর্তীতে যখন সিট কনভার্ট হয় তখন কিন্তু সমস্ত যারা এসটি ক্যাটাগরি ছিল তাদের কিন্তু সমস্ত সিট কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ যতজন পাস করেছিল সবারই কিন্তু চাকরি হয়ে গেছিলো, তাদের কিন্তু সিট আরও ফাঁকা পড়েছিল। অর্থাৎ আরও যদি কেউ পাস করা থাকতো তাহলে কিন্তু সেখানে তারা জায়গা খুঁজে পেত, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এসটি ক্যান্ডিডেট না পাওয়ায় এসটি সিট কিন্তু ফিল আপ হয়নি। তাহলে আমরা বলতে পারি যে এসটির যে কাট অফ সেটা কিন্তু কোনো রকম কাট অফ আর পরবর্তীতে ছিল না। প্রথমে 24 থাকা সত্ত্বেও পরবর্তীতে কিন্তু আর কোনো কাট অফ ছিল না। সিট কনভার্ট হওয়ার পর এসসি যারা ছিল তাদের কাট অফ ছিল 21 সামথিং। ওবিসিদের কাট অফ নেমে গেছিলো 32 থেকে একেবারে 29 প্লাস, 29.4। এবং
জেনারেলদের ছিল মোটামুটি 29.6, অর্থাৎ জেনারেল এবং ওবিসি এদের কাছাকাছি ছিল। এটা সিট কনভার্টের পরে হয়েছিল ব্যাপারটা। জেনারেলও ছিল তোমার 29 পয়েন্ট সামথিং, এবং ওবিসি বি যারা ছিল, ওবিসি এ যারা ছিল, তাদেরও কিন্তু 29 পয়েন্ট সামথিং ছিল। ওবিসি এ বি এবং জেনারেল কিন্তু 29-এর প্লাস এই ঘরের মধ্যেই ছিল। এসসিদের 21 প্লাস ছিল। এসটিদের পুরোপুরি বললাম তো, ওদের তো সবার চাকরি হয়ে গেছিলো। পিডাব্লিউডি, প্যারা টিচার, এক্স সার্ভিস এক্সাম ক্যাটাগরি, বাকি যা কিছু ছিল সবারই কিন্তু চাকরি 100% হয়ে গেছিলো। ক্লিয়ার বুঝতে পারলাম। আরেকটা জিনিস আমি তোমাদের ভুলে গেলাম, যে সিট কনভার্টের আগে যেটা বললাম যে জেনারেলদের ছিল 33.099, ওবিসি বিদের ছিল 32.110 সিট কনভার্টের আগে, আর ওবিসি এদের ছিল 30 প্লাস কিন্তু এটা ছিল। তাহলে ওবিসি এ এবং ওবিসি বিদের মধ্যে ডিফারেন্স কত ছিল? 2 নাম্বার কিন্তু ডিফারেন্স ছিল। ঠিক আছে, ওবিসি এদের ছিল 30 প্লাস, ওবিসি বিদের ছিল 32 প্লাস। আর এসসিদের বললাম 27.4, এসটিদের ছিল 24। তো ক্লিয়ার, আমি তোমাদের এইটুকু বোঝাতে পারলাম। সেখানে কিন্তু 9,533 জনের ভিত্তিতে এই প্যানেলটা প্রকাশ করা হয়েছিল। টোটাল ফ্রেশ ক্যান্ডিডেট ছিল প্রায় 14,000-এর কাছাকাছি। তাহলে 14,000 ক্যান্ডিডেটকে নিয়ে 9,533 জনের প্যানেল প্রকাশ কিন্তু হয়েছিল। এভাবেই কিন্তু কাট অফটা এসেছিল। তো এটা আমরা কম বেশি সকলেই জানি। তো এর পরিপ্রেক্ষিতে যারা বাই স্টেট প্রার্থী আছে তারা কিন্তু অনেকেই এটা জানো। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের যে কাট অফ 2025 সালের যে রিক্রুটমেন্ট, সেই কাট অফটা কেমন হতে পারে? তো সেখানে আমরা সকলে জানি যে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 13,421টা এবং প্রার্থী সংখ্যা 58,000 প্লাস। তো এখানে আমি তোমাদেরকে বলছি যে সমস্ত কিছু এলিমিনেট হয়ে আমি যেটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যেটুকু বিচার বিশ্লেষণ করে দেখেছি, আরও বাকি জনের কাছ থেকে, অনেক জনের কাছ থেকে আমি তথ্য নিয়েছি। তথ্য যে নিয়ে দেখেছি, যদি অ্যাকচুয়ালভাবে সমস্ত কিছু ফ্রেশভাবে দেখা হয়, তাহলে কিন্তু ইন সার্ভিসের প্রার্থী কিন্তু এখানে আমাদের এই 58,000-এর মধ্যে 20,000 প্রার্থী কিন্তু ইন সার্ভিস রয়েছে। ইন সার্ভিস 20,000 ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তাহলে তোমরা নিজেরাই এবার বাদ দাও, 58,000 থেকে 20,000 বাদ দাও, কত আছে? 38,000। 38, 48, 58, তাহলে 38,000 হচ্ছে ইন সার্ভিস বাদ দিলে। এবারে এখানে ফেক সার্টিফিকেটধারী আছে, কিছু বিএড রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়েছে। তো সেগুলা যদি বাদ দিই, আবার কিছু জন আরও ভালো তোমার এসএসসি সিজিএলের মতো বা ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে চলে গেছে। তো এটার সংখ্যাটা খুব কম হবে। তো সেক্ষেত্রে ভালো পোস্টে যদি তারা চলে যায়, তাহলে তো আবার এই পোস্টে আসবে না যদি সেখানে ভালো বেতন পায়। তো এটার সংখ্যাটা খুব কম হবে, 2 থেকে 3,000-এর মতো। তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 35,000। এবারে আমি তোমাদের বলবো যে NIOS, তোমরা হয়তো জানো কি জানো না, একটা আমাদের দিয়ে একটা রিপোর্ট পেশ করেছিল, একটা তোমার RTI রিপোর্ট। তো সেখানে আমাদের যে 1,50,000 পাস করেছিল, অর্থাৎ 1.5 লাখের মতো, তো তার মধ্যে প্রায় 93,000 কাছাকাছি বিএড ছিল এবং 52,000 প্লাস তোমার ডিএলএড ছিল এবং প্রায় 5,000 থেকে 5,500 ক্যান্ডিডেট কিন্তু NIOS ছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে 5 থেকে 5,500 NIOS প্রার্থী, তারা যেহেতু আগের রিক্রুটমেন্টে আসতে পারেনি, 2022 সালের রিক্রুটমেন্টে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারেনি, তাদের প্যানেল থেকে বার করে দেওয়া হয়েছে। যদি তারা ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়নি, পরবর্তীতে তাদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। যেমনভাবে বিএডদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদেরকে ইন্টারভিউ দিতে দিয়েছিল কিন্তু প্যানেল থেকে বার করে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে NIOS দ্বারাও কী করেছে, অ্যাপ্লিকেশন করেছে এবং ইন্টারভিউও দিচ্ছে। কেউ হয়তো দিচ্ছে, আবার ওখান থেকে আবার জানা যাচ্ছে যে যদি NIOS-এর কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে, যদি সঠিক তথ্য তারা যদি দিতে না পারে, তাহলে কিন্তু তারা কিন্তু ইনবিল্ড হয়ে যাচ্ছে। সঠিক তথ্য বলতে বন্ধুরা এটাই আমি বলছি, যদি NIOS প্রার্থী কেউ আমার ভিডিও দেখে থাকো, যদি তাদের কাছে প্রপারলি ডকুমেন্টস থাকে, প্রপারলি ক্রাইটেরিয়া যদি তারা মেনটেন করতে পারে, তাহলে তারা কিন্তু কখনোই বাদ যাবে না। তো মেন এবং ভাইটাল পয়েন্ট এটাই যে তাদের যারা NIOS প্রার্থী রয়েছে, তাদের কিন্তু টেট পাস অবশ্যই 11/8/2017, 11/8/2017, আই রিপিট 11/8/2017 এর পূর্বে যদি তারা টেট পাস করে থাকে, তাহলে কেউ বঞ্চিত হবে না, সবাই কিন্তু
এই রিক্রুটমেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই। কিন্তু তার পরবর্তী যদি তারা কোনো রকমভাবে টেট পাস করে থাকে তাহলে কিন্তু তারা পুরোপুরিভাবে ইনভ্যালিড হয়ে যাবে, যেটুকু আগের নিয়ম বা আগের যেটা তোমার নোটিফিকেশন দিয়ে বলা হয়েছিল সেই তথ্য অনুযায়ী। তোমরা হয়তো জানো কি জানো না, আবার এই মহারাষ্ট্রে দেখবে, মহারাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা রুল করে দেওয়া আছে। তো সেখানে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল, তাহলে মহারাষ্ট্রেও একটা কিন্তু রুল করে দিয়েছে যে 2015 সালের পূর্বে যারা টেট পাস করে আছে সেই সমস্ত এনআরএস প্রার্থীরা ভ্যালিড। 2015 পর থেকে কোনো রকম টেট পাস প্রার্থী এনআরএস কিন্তু ভ্যালিড নয়। 2015 আগে পর্যন্ত ভ্যালিড, 2015 পরে কিন্তু আর কোনো রকম তারা ভ্যালিড হবে না। এটা মহারাষ্ট্রে কিন্তু এটা নোটিফিকেশন দিয়ে জারি করা হয়েছে এনআরএসদের ক্ষেত্রে। তো এটাই বলবো যে এনআরএসরা কিন্তু পুরোপুরিভাবে বঞ্চিত নয়। তাদের কাছে যদি পুরোপুরি প্রপার ডকুমেন্টস থাকে, পুরোপুরি সব কিছু ক্রাইটেরিয়া তারা যদি মেনটেন করে, অবশ্যই তারা রিক্রুটমেন্ট প্রসেসে আসতে চাইবে এবং পাবে। চাইবে কি, অবশ্যই পাবে। তো এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে একটাই বলছি যে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের প্রপার ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখুন। কারণ কখন নোটিফিকেশান চলে আসে আর তখন আপনারা জোগাড় করতে পারবেন কি পারবেন না, তাহলে আপনাদের যেগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি আপনারা রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। বিএড বন্ধুদেরকে বলি যে আপনাদের যেহেতু দেখো সুপ্রিম কোর্ট থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে আছে, তো তোমরা তো এখানে আসার কোনো তোমাদের প্রশ্ন নেই। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমি আবারও অ্যানালিসিস করে দেখছি যে এনআরএস প্রার্থী কিন্তু এখানে ম্যাক্সিমাম অনেকেই আছে, 5 থেকে 6,000 বা সংখ্যাটা তার থেকে বেশি হবে। তাহলে সে থেকে সংখ্যাটা আমাদের নেমে আসছে 28 থেকে 29,000-এর মতো, 28 থেকে 29,000 মতো। এবার গল্প চলে আসছে তোমাদের 82 থেকে 89 পাওয়া ক্যান্ডিডেট। যে সমস্ত বর্তমানে দেখো আমাদের যে ওবিসি সার্টিফিকেট ছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেলেশন হয়ে গেছে, পুরোপুরি বাতিল হয়ে গেছে। কোনো ওবিসি এ, কোনো ওবিসি বি, কোনো রকম ভাগ নেই। টোটাল ওবিসি হয়ে গেছে 7% রিজার্ভেশন দিয়ে। তাহলে এখানে ওবিসিদের জন্যে কিন্তু একটা বেনিফিট বলতে পারো, কেউ মানো কি না মানো, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিট হয়েছে। কেননা দেখো, আগে ওবিসি বি 91টি সাবকাস্ট ছিল এবং 2022 সালের রিক্রুটমেন্টে 99টি সাবকাস্ট নিয়ে ওবিসি বিদের কিন্তু কাট অফ হয়েছিল। ভালো করে শোনো, 99টি সাবকাস্ট দিয়ে ওবিসি বিদের কাট অফ হয়েছিল 32.110। পরবর্তীতে সেটা নামে 29.339 থেকে এরকম একটা হয়েছিল, 339 বা 439 এরকম হয়েছিল, 29.449 এরকম একটা কাট অফ হয়েছিল। তো এটা 99টি সাবকাস্টকে নিয়ে হয়েছিল ওবিসি বি 7% রিজার্ভেশন দিয়ে। আমি এদের বলছি না, আমি ওবিসি বি 7% রিজার্ভেশন দিয়ে এটা বলছি। কিন্তু এখন দেখো ওবিসি এ বি তো বলে কিছু জিনিস নেই, এবং ওবিসি 7% রিজার্ভেশন আছে, কিন্তু সেই 99টি কিন্তু সাবকাস্ট আর নেই। সেই পরবর্তী 2025 সালে আবার ভেরিফাই করে 91টি সাবকাস্ট দিয়েছিল ওবিসি বিদের, সেটাও নেই। তাহলে কি আছে, মাত্র 66টা সাবকাস্ট রয়েছে, অনলি 66। তাহলে মাত্র ওই 66টি সাবকাস্টের উপর ভিত্তি করে পার্সেন্টেজ 7%ই কিন্তু রয়েছে। আগেও 7% ছিল ওবিসিপিদের, কিন্তু সাবকাস্ট ছিল কত, 99টি ছিল, পরবর্তীতে আবার 91টি করা হলো। এবারে কী করা হলো, 66 করা হলো, মানে সাবকাস্টের তুমি সংখ্যাটা দেখো ধীরে ধীরে কিন্তু কমছে, মাত্র 66। ওবিসিবিদের তো সেই যা ছিল তাই 7%, এখনও 7% আছে, কিন্তু এখন আর ওবিসি এবি বলে কোনো জিনিস নেই, ওবিসি আছে। তাদের এই ব্যাপারটা আমি তুলে ধরলাম যে এখন কিন্তু ওদের যে সংখ্যাটা কিন্তু সাবকাস্টের যে সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে, 99 থেকে এখন কিন্তু 66 হয়ে গেছে। অর্থাৎ আগে যেটা ছিল তোমার 3 ভাগের 3 ভাগ, এখন সেটা হলো 3 ভাগের 2 ভাগ, মানে 99টা বুঝতে পারছো, 100-র মধ্যে 99, এখন হচ্ছে 100-র মধ্যে 66টা। তো সেক্ষেত্রে ওবিসিদের কাট অফ কিছুটা হলেও কমার একটা পসিবিলিটি রয়েছে, কারণ তারা একটা বেনিফিট অবশ্যই পাবে। হয়তো আমি মানছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের 27% রিজার্ভেশন দেওয়া হয় ওবিসিদের জন্য, আমরাও চাই যাতে আমাদের এই যে 7%টা যাতে 27% না হলে যদি 17% করা হতো, তাহলে কিন্তু অনেকটাই সেফ জন্য কিন্তু ওবিসিরা অনেকটাই ভালো আরও সুযোগ পাত। 7% থেকে 17% থাকলেও কিন্তু অনেকটা সুযোগ হতো। তো সেক্ষেত্রে সেটা তো সরকার চায়নি, তো সেক্ষেত্রে 7%ই কিন্তু বর্তমানে রাখা হয়েছে। তো এই পদ্ধতি রিক্রুটমেন্ট চলবে, বা তার জন্য হয়তো অ্যাপ্রুভাল চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তরকে এপিসি ভবন থেকে। তো এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে অ্যাপ্রুভাল চেয়ে পাঠিয়েছে, যে আমাদের যে প্রসেসটা
কেমনভাবে চলবে সেই ভিত্তিতে। তো এবারে আসি তোমাদের বহুল আকাঙ্ক্ষিত যে তোমাদের যে কাট অফ ভিডিও, সেই কাট অফ ভিডিও যে কাট অফের মূল তথ্য। তাহলে দাদা এবারে কাট অফটা কেমন হবে? দেখো এবারের কাট অফ আমি ফাইনাল তোমাদের কাট অফ বলতে যাচ্ছি যে 2025 সালে যারা রিক্রুটমেন্ট করেছো, এখানে রিক্রুটমেন্ট মধ্যে অংশগ্রহণ করেছো, এখানে ভ্যাকেন্সির সংখ্যা আমরা কিন্তু বাড়াচ্ছি না, 13,421টা রাখছি, কিন্তু প্রার্থীর সংখ্যা কমতে পারে। সেখানে হয়তো 2020 সালে রিক্রুটমেন্ট যেমন হয়েছিল সেই রকম হতে পারে, অর্থাৎ 2:1 অনুপাতে হতে পারে। 27 থেকে 28,000 ক্যান্ডিডেট কিন্তু বৈধ ক্যান্ডিডেট হতে পারে, তার থেকেও কমতে পারো যদি 82 থেকে 89দেরকে কীরকম প্রসেসের মধ্যে যদি তাদেরকে হয়তো বাদ দিয়ে দেওয়া হলো, তাদেরকে বাদ দিয়েই যদি তারা চালু করে মানে ইন্টারভিউটা, তাহলে কিন্তু তাদের যদি সার্টিফিকেট বাতিল করে দেয়। কারণ আমরা জেনেছিলাম যে যদি যে সমস্ত অবৈধরা রয়েছে যারা 82 থেকে 89 পেয়েছে, তারা যদি মানে তোমার এই প্রসেসের মধ্যে আসে, যেহেতু এটা অনগোয়িং প্রসেসে কী হয় এটা কিন্তু বলা যায় না। কিন্তু একটা আমাদের কাছে স্ট্রং পয়েন্ট রয়েছে যে 2024 সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 31শে মার্চের মধ্যে। যদি এরপর থেকে 2010 সালের পর যতগুলা নতুন করে ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছে, সেগুলা কিন্তু সবগুলাই বাতিল হবে। অর্থাৎ 2010 সালের পূর্বে যারা রয়েছে সেই 66টি জাতি তারাই সেফ থাকবে। এটা কিন্তু কলকাতা হাইকোর্ট পুরোপুরিভাবে বলে দিয়েছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকার সেটা চ্যালেঞ্জ করে গিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এখন কিন্তু বর্তমান সরকার সেই সুপ্রিম কোর্টে সেই চ্যালেঞ্জটা কিন্তু তারা ডিসমিস বা সেটাকে ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে। তারা সেটা মানে সেই ঝামেলায় যেতে চাইছে না, তারা ওই 66টি সাবকাস্টকে নিয়েই তারা কিন্তু কাজ করতে চাইছে। তো যেটা 2024 সালে বুঝতেই পারছো 31শে মার্চের মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের পুরোপুরি সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছিল যে তারা পুরোপুরি স্ট্যান্ড নিয়েছিল যে 2010 সালের আগে যে সমস্ত প্রার্থীরা রয়েছে, ওবিসি প্রার্থীরা, যে সমস্ত সাবকাস্টগুলো রয়েছে 66টি জাতি, তারা ভ্যালিড। 2010-এর পর থেকে যারা বানিয়েছো নতুন করে ওবিসি সার্টিফিকেট, তারা কিন্তু 100% কিন্তু ইনভ্যালিড। সেই জন্যই তাদেরকে সেই 77 জাতিকে পুরোপুরিভাবে বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। তারা কিন্তু সেইগুলাকে কিন্তু গ্রহণ করেনি, তারা কিন্তু সেইগুলোকে অ্যাকসেপ্ট করেনি, তারা 66টি জাতিকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। তো যেহেতু আমাদের রিক্রুটমেন্টটা শুরু হয়েছে 2025 সালে, যদি 2024-এ 31শে মার্চের আগে যদি আমাদের প্রসেসটা শুরু হতো, তাহলে কিন্তু সেখানে ওবিসি এ এবং ওবিসি বি দিয়েই হওয়ার পসিবিলিটিটা কিন্তু 90% থাকতো। কিন্তু এখন যেহেতু আমাদের বুঝতেই পারছো 2024-এর পর, অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে আমাদের শর্ট নোটিফিকেশান আসে। পরবর্তীতে 29শে নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত 2025 সালে আমাদের ফর্ম ফিল আপ হয়। তো যেহেতু এটা 2024-এর পরে হয়েছে, তো আমরা তাহলে সেখান থেকে বুঝতে পারছি যে তার আগেতে কিন্তু কোর্ট কিন্তু তার জবাব দিয়ে দিয়েছিল। হাইকোর্টে যদি রায়টাকে তারা গ্রহণযোগ্য করে রাজ্য সরকার, তাহলে এটা তো 2024 সালে 31শে মার্চ এই পর্যন্ত হয়তো কাট অফ ডেট হয়ে যাচ্ছে না? এর আগে পর্যন্তগুলা যা কিছু হয়েছে সব কিছু ঠিক আছে, কিন্তু এর পরে কিন্তু আবার সেই বাকি যে 140টি রয়েছে, তার মধ্যে এই 66টি জাতিরাই কিন্তু বেনিফিট পাবে, বাকি জাতিরা কিন্তু ওবিসির আওতায় আসতে পারবে না। তো আশা করি আমি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি যে 2024 সালের 31শে মার্চের পূর্বে সমস্ত কিছু ক্লিয়ার থাকবে। ওদের যদি কেউ চাকরি করে বা যদি কেউ তোমার প্রসেসের মধ্যে থাকে, অনগোয়িং প্রসেসের মধ্যে কোনো রকম জটিলতা তৈরি হবে না। কিন্তু যে সমস্ত অনগোয়িংগুলা 2024-এর পরে 31শে মার্চের পরে শুরু হয়েছে, সেগুলার ক্ষেত্রে কিন্তু অসুবিধা অবশ্যই আসতে পারে। কারণ আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, আমি বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নিয়েই কথা বলি, যেটা 2025 সালে সেপ্টেম্বর মাসে কিন্তু নোটিফিকেশান আসে। তো বুঝতেই পারছো তাহলে অবস্থাটা কী, এটা 2024-এর পরে হয়েছে। তাহলে এক্ষেত্রে রাজ্য সরকার কী করতে চাইছে সেটা অবশ্যই বুঝতে পারছো। যদি পুরোনো প্রসেসে চলতো তাহলে কিন্তু সরকার এত ডিলে করতো না, এত কিন্তু সরকার আমাদেরকে আটকে রাখতো না, তারা কিন্তু প্রসেস চালু করে দিত। অবশ্যই নতুন কিছু একটা ভাবনা চিন্তা শুরু হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের প্রসেসে দেরি হচ্ছে, তার জন্য অ্যাপ্রুভাল চেয়ে পাঠিয়েছে যে ওবিসি ব্যাপারটা কীরকমভাবে নিয়ে যাবে, কীরকমভাবে সেটা শুরু করা যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা
স্ট্রং পদক্ষেপ নিতে চলেছে। তো আমি তোমাদের ওবিসি 7% নিয়েই কিন্তু কাট অফ দেবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের টোটাল অ্যানালিসিস করে বলছি যে আমাদের কম্পিটিশন 2:1 অনুপাতের নিচেও কিন্তু হতে পারে, সেটা যদি ওটার উপর ডিপেন্ড করবে। তো আরও কমবে, আমি তোমাদের 2:1 অনুপাতেই বলছি, এবং এই কাট অফটা মোটামুটি ধরো ফাইনাল কাট অফের মতনই হবে। 0.5 ইধার উধার হতে পারে, বেশি কিন্তু ইধার উধার হবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের ফাইনাল যেটা সিট কনভার্টের আগে জেনারেলদের কাট অফ হতে চলেছে 33.88, মনে রাখো 33.88 একদম আমি তোমাদের ফাইনাল কাট অফ বলে দিলাম যে সিট কনভার্টের আগে জেনারেলদের কাট অফ হবে 33.88। আই রিপিট 33.88 জেনারেল কাট অফ। ওবিসি পি যারা রয়েছে, ওবিসি এ যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না, আমি এখন শুধুমাত্র ওবিসি নিয়েই বলছি। শুধু ওবিসি কাট অফ হবে 32.23, 32.23, এটা হচ্ছে ম্যান কাট অফ। কী বললাম দেখো, 32.23, এটাই কিন্তু ম্যান কাট অফ হতে চলেছে। তাহলে জেনারেলদের কত হবে, মানে জেনারেলদের তোমার কাট অফ হবে 33.88, ঠিক আছে। এবং ওবিসিদের কাট অফ শুরু হবে জেনারেলদের কাট অফ যেখানে শেষ হয়েছে, অর্থাৎ 33.88 থেকেই কিন্তু ওবিসিদের কাট অফটা শুরু হবে এবং শেষ হবে 32.239-এ। 32.239-এ কিন্তু তাদের কাট অফটা শেষ হবে, ঠিক আছে। তাহলে ওবিসিদের কাট অফ কত হলো, 32.23 মেন কাট অফ, ঠিক আছে। এরপর যারা এসটি থেকে বিলং করছো, এসটি বলছি, তাদের কাট অফ মেন কাট অফ হবে 27.23, মনে রাখো 27.23, 27.23, অর্থাৎ 27+ কিন্তু যাবে কাট অফ, তার বেশি কখনোই যাবে না। তার থেকে কম হতে পারে, তার বেশি কখনোই তার মেন কাট অফ যাবে না। এর আগে 24 ছিল, এবারে 27+, এর বেশি কখনোই যাবে না, কোনো দিনও যাবে না 27-এর বেশি। যারা এসটি থেকে বিলং করছো, 27-এর বেশি কখনোই যাবে না, তার থেকে আরও কম হবে। এবারে যারা এসসি থেকে বিলং করছো, তাদের কাট অফটা কিন্তু বলছি, তাদের কাট অফটা এবার হতে চলেছে 30.5, 30.5, আই রিপিট 30.5, তার বেশি কখনোই যাবে না। অনেকেই 31, 31.5 বলবে, কিন্তু আমি তোমাদের কাট অফটা বলবো 30.5, এটাই ম্যান কাট অফ হতে চলেছে। এর থেকে 0.5 বা 1 কমতে পারে, 0.5 কিংবা 1 কমতে পারে, কিন্তু কখনোই এর বেশি হবে না। আমি একটু বেশি করে তোমাদের বলে দিলাম যাতে তোমরা পড়াশোনার অগ্রগতিটা বাড়াও এবং নিজের যে কনফিডেন্স সেটা কিন্তু বজায় রাখতে পারো। আমি যদি তোমাদের একটু কম বলে দিই, তখন তোমরা আরও কিন্তু লুজ হয়ে যাবে। তার জন্যে 30.5, এর বেশি কখনোই এসসিদের কাট অফ যাবে না। তোমরা লিখে রাখতে পারো যে লার্ন উইথ কৈলাস বলে চ্যানেলটাই কিন্তু এটা বলেছিল যে 30.5-এর কিন্তু বেশি কখনো এসসিদের কাট অফ যাবে না, তার থেকে কমবে, কিন্তু তার বেশি কখনোই যাবে না, ঠিক আছে। তাহলে তারও ফাইনাল কাট অফ আমি বলে দিলাম এসসিদের। এবার আসছে ইডাব্লিউএস, ইডাব্লিউএসদের কাট অফ, ফাইনাল কাট অফ এবং মেন কাট অফ যেতে চলেছে তোমার 30.5, অর্থাৎ এসসিদের মতনই কিন্তু তাদের কাট অফ যেতে চলেছে 30.5 এর মতনই। এটা ইডাব্লিউএসদের ম্যান কাট অফ হতে চলেছে। এবার আমি ইডাব্লিউএস সম্পর্কে একটা তোমাদের ক্লিয়ার দিয়ে দিই আইডিয়া, যে ইডাব্লিউএস কিন্তু সবাই সুযোগ সুবিধা পাবে না। যারা রিক্রুটমেন্ট যেটা নোটিফিকেশনের আগে পর্যন্ত যারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানিয়েছিলে, তারাই কিন্তু এই প্রসেসের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট শো করতে পারবে। নচেত নতুন করে কোনো রকম প্রার্থী ইডাব্লিউএস সার্টিফিকেট বানালো আবার ইন্টারভিউ দিতে গেল, এটা কিন্তু কখনোই গ্র্যান্টেড হবে না, কখনো এটা কিন্তু তারা স্বীকার করবে না। তাহলে 2025 সালে 19শে নভেম্বরের পূর্বে যারা যারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়েছো, তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড এবং তাদের ম্যান কাট অফ হতে চলেছে 30.5, এর থেকে কম হবে, কিন্তু এর থেকে বেশি কখনোই হবে না। ইডাব্লিউএস ম্যান কাট অফ 30.5, আই রিপিট 30.5, এর বেশি কখনোই যাবে না ইডাব্লিউএস কাট অফ।
এরপর বাকি রইল কাদের? প্যারা টিচার, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এবং এক্সামটেড ক্যাটাগরি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এদের কোনো নির্দিষ্ট কাট অফ হবে না, এরা কিন্তু ম্যাক্সিমাম জন চাকরি পেয়ে যাবে, কারণ এদের সিটগুলো কনভার্টেশন হয়। একটা কাট অফ হবে কিন্তু এদের কেউ পড়ে থাকবে না। প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, এরা কিন্তু কেউ পড়ে থাকবে না, এদের পুরোপুরিভাবে নিয়োগ কিন্তু হয়ে যাবে। এবারে কনভার্ট যখন হবে, সেই কনভার্টের পর কিন্তু একটুকু কমতে পারে। তো তাহলে এটা সিট কনভার্টের আগে বললাম, তাহলে সিট কনভার্টের পর কি হতে পারে? সিট কনভার্টের পর কিন্তু কমতে পারে। তো কতটা কমতে পারে সেটা আমি তোমাদের বলেছি। আমি যেটা তোমাদের জেনারেলদের বললাম যে 33.88, সেইটা কিন্তু কনভার্টেশনে কমে সেটা হয়ে যাবে তোমার 31+, অর্থাৎ 31.599। তাহলে আই রিপিট, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু প্রথমে রইবে মেন কাট অফে 33.889, পরবর্তীতে সেটা হয়ে যাবে 31.698, 31.698, 31+, 31.699 এরকম। ঠিক আছে, 31.6 মনে রাখো, 31.6 এটা ফিক্স সিট কনভার্টের পর জেনারেল কাট অফ 31.6। এর থেকে কখনোই বেশি যাবে না, এর থেকে বেরোম আরও নিচের দিকে নামবে। ওবিসি প্রার্থী যেগুলো আছে 7% যাদের রিজার্ভেশন নিয়ে, তাদের বলেছিলাম যে 32.23, সেই 32.23টাও কিন্তু নেমে হয়ে যাবে 31.4, 31.4, 31.4 হয়ে যাবে ওবিসিদের কাট অফ, 31.4। এসসি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে বলেছিলাম যে তাদের যে কাট অফটা ছিল 30.5, যে 33.5 মতো, তো সেটাও কমে নেমে যাবে, সেটা কিন্তু 27.5 থেকে 27.5। এর থেকে কিন্তু কখনোই বেশি হবে না, এর থেকে কিন্তু কমেই হবে, এটা কিন্তু তোমরা কম বেশি সকলেই জানো। কারণ এসসিদের যেহেতু রিজার্ভেশনটা বেশি আছে, তাহলে এদের কিন্তু কাট অফটা 27.5 আমি বলে রাখলাম, এর থেকে কিন্তু আরও নিচের দিকে নামবে, যে উপর দিকে উঠবে না। এসটি যতগুলো আছে সবারই হয়ে যাবে, কারণ এসটি প্রার্থী অনেকেই কম পাস করেছে, তাই এসটি প্রার্থী কিন্তু পড়ে থাকবে না, ওদের পুরোপুরিভাবে সবারই হয়ে যাবে। তো এই ছিল তোমাদের কাট অফ ভিডিও, ফাইনাল কাট অফ ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখবে, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে সবার প্রথমে আমার ভিডিওটা তোমাদের সামনে চলে আসে। এবং লাইক করতে ভুলো না, তোমাদের এক একটা লাইক আমার ভিডিও করতে অনেকটা বেশি মোটিভেট করে।